কিন্তু আমি একটা মারাত্মক কাজ করতে যাচ্ছি, ওই জলটাতে একবার হাত দিতে যাচ্ছি। उठे ऐसे हवाटा लागू। क्या चाहिए आपको? ये क्या चाहिए आपको? হিমাচল প্রদেশে আজ আমাদের তৃতীয় দিন। গত দুদিন আমরা ছিলাম মানালিতে। মানালিতে কোথায় ছিলাম, কিভাবে ঘুরেছি, কোথায় কেনাকাটা করলাম, সে সবই শেয়ার করেছি আপনাদের সাথে আগের ভিডিওতে। ওপরের আই বাটনে ক্লিক করে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। আজ আমরা যাব লাউল ভ্যালি। সেই জন্য একটু সকাল সকাল মানালির হোটেল থেকে চেক আউট করলাম। গুড মর্নিং। এবারের মতো মানালি ছাড়বো, সেজন্য আমাদের সকাল সকাল গাড়িও চলে এসেছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জিসপা, কিন্তু তার মাঝে দেখে নেব কিছু ইম্পর্টেন্ট জায়গা। তো দেখা যাক কোথায় কোথায় যাই। এখন পুরোটাই ডিপেন্ড করছে কতটা রাস্তা খোলা থাকে, কোন দিকটা যাওয়া যায় বা কোন দিকটায় এখন রাস্তা খারাপ আছে, ওয়েদার কেমন থাকে, সব কিছুর উপরে এটা ডিপেন্ড করছে। এই যে আমাদের হোটেল ছিল, হোটেল স্নো মাউন্টেন। আমাদের এখানে স্টে খুব ভালো ছিল। এই ওপরে আমরা যদিও 3 তলায় ছিলাম, কিন্তু এখানে অনেক রুম আছে, আপনারা ফ্যামিলি নিয়ে এসে বেশ ভালোভাবেই থাকতে পারেন। আর এদিকে আমাদের আজকের মতো যাত্রা শুরু হবে। এই সফরে আমাদের সঙ্গী মনীষ দা, উনি খুব ভালো। আমাদের চণ্ডীগড় থেকে আমরা মানালি এসেছি, কাল মানালি ডে ট্যুর করেছি, সবই ওনার সাথে। আজকেও আমরা জিসপা, শিশু, যেখানে যেখানে যাব উনি আমাদের সঙ্গী মনীষ দা, এবং ওনার যে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানালি থেকে লাদাখ যাওয়ার পথেই পড়ে লাউল ভ্যালি, আর লাউল ভ্যালি যাওয়ার সহজ রাস্তা অটল টানেল হয়ে। তাই আমরা প্রথমেই যাব সোলাং ভ্যালি, তারপর অটল টানেল। এই পুরো রাস্তাটা যখন মানালিতে বন্যা হয় ভেঙে গেছিলো, এটা নতুন করে আবার তৈরি করা হয়েছে। আর এই পাশ দিয়ে চলেছে বিয়াস নদী। আমরা মানালি ছেড়েছি কিছুক্ষণ হলো। এই জায়গাটাকে বলছে নেহেরু কুণ্ড। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই জায়গায় আসতেন, তার রেস্ট হাউস ছিল এটা। সোলাংয়ের কিছুটা আগে একটা ছোট্ট দোকানে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, আলুর পরোটা আর ম্যাগি দিয়ে। তো ম্যাগিটা এখনো আসেনি, আসছে। এই যে ম্যাগির যে খাওয়ার লোকটি, সে হাঁ করে তাকিয়ে আছে, ম্যাগিটা আসেনি বলে এখনো। এটা খেয়ে নিই। একটু পরেই পৌঁছে গেলাম সোলাং ভ্যালিতে। আজ অক্টোবর মাসের 23 তারিখ এসে পৌঁছেছি সোলাং ভ্যালি। তো এই মুহূর্তে সোলাং ভ্যালিতে কোথাও বরফ টরফ কিচ্ছু নেই। হ্যাঁ, সব মার্চ এপ্রিল মাস নাগাদ বরফ হয়। তবে ভ্যালি যেহেতু চারদিকে পাহাড়ে ঘেরা, এর সৌন্দর্যটা খুবই ভালো। ওই দূরের পাহাড়গুলোতে, ওই যে দেখা যাচ্ছে দূরের পাহাড়গুলোতে, ওটা কালকেই বরফ পড়েছে। সেটাই এখন এখান থেকে সাদা পুরো মাথাটা দেখাচ্ছে। বরফ না থাকলেও এখানে ঘোড়াগুলো চলছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার জায়গাও আছে। এখানে একটা রোপওয়ে আছে, কিন্তু রোপওয়ের আপাতত কাজ চলছে, সেজন্য 1 ঘন্টা খানেক দেরি হবে বললো। ঘন্টাখানেক না, মাত্র মিনিট 15-20 মধ্যেই রোপওয়ে চালু হয়ে গেছিল। আমরা রোপওয়েতে যাবো সোলাং ভ্যালিতে। তার টিকিটটা কেটে নিলাম, পার পার্সন 750 টাকা করে টিকিট। এই সিঁড়িটা দিয়ে উঠে এবার আমরা যাচ্ছি রোপওয়েতে। রোপওয়েতে চেপে বসেছি। এবার আমাদের রোপওয়ে ওপর দিকে উঠবে, গেট অটোমেটিক্যালি তড়াম করে এই বন্ধ। এইবারে চলো, এবার চলো।
এই যে নিচে পড়ে রইল সোলাং ভ্যালি, আমরা আরো উপর দিকে উঠছি। এই যে নিচে পাহাড়টা, আমরা যেটা দূরের পাহাড় দেখতে পাচ্ছিলাম সেটা একদম এখন আমাদের কাছে লাগিয়ে তুলবি, চোখের সমতলে চলে এসেছে। আমরা একেবারে যে রোপওয়ের ওপরে যে জায়গাটা নামায় সেই জায়গাটা এসে পৌঁছেছি। এইখান থেকে বরফে ঢাকা পাহাড়গুলো আমাদের একদম আই লেভেলে, আর ওই নিচে যে দেখা যায় বিয়াস নদী, একেবারে নিচে বয়ে চলেছে বিয়াস নদী, আর তার পাশেই সোলাং ভ্যালি। এখন গাছের ফাঁকে, পাহাড়ের ফাঁকে আর সোলাং ভ্যালি দেখা যায় না। এইখানে আরো দূরের পাহাড়গুলো আরো যত উপরে উঠে যায় দেখছি যে আরো বরফে ভর্তি, খুব সুন্দর। রোপওয়ে যেখানে নামালো, মানে এই ওপরের জায়গাটাতেও একটা ছোট্ট ক্যাফে আছে। আমাদের ইচ্ছে ছিল কফি খাওয়ার, কিন্তু অনেকটা সকাল বলে এখনও সেটা খোলেনি। আরও বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে নিচে নামতে শুরু করলাম। সোলাং ভ্যালি থেকে বেরিয়ে এগিয়ে চললাম অটল টানেলের দিকে। সোলাং ভ্যালি থেকে অটল টানেলের দূরত্ব 12 কিলোমিটার। প্রায় 10,000 ফুট উচ্চতায় 9 কিলোমিটার লম্বা এই টানেল ভারতবর্ষে অভিনব। এই টানেল তৈরি হতে সময় লেগেছিল প্রায় 10 বছর। তাই পর্যটকদের কাছে এর আকর্ষণ তো অপরিসীম হবেই। এখানে প্রচুর বাইকার আসছে, যারা বাইক নিয়ে আসছে, মেবি তাদের গার্লফ্রেন্ড হতে পারে, বউ হতে পারে, তার সঙ্গে একজন করে মহিলাও আছে, বউই ধরে নিচ্ছি। তো কখনো আসবো এরকম বাইক নিয়ে? মানালি থেকে সব থেকে সহজ আমাদের ওখানে, দার্জিলিং, সিকিম, গ্যাংটকের মতো একদম সরু রাস্তা না, এটা অনেক চওড়া এবং অনেক ভালো রাস্তা। যে কোনো লোক আসতে পারে, যে সাইকেল চালাতে পারে সে স্কুটি নিয়ে আসতে পারে এখানে। তাহলে বলছে এটা স্কুটি নিয়ে মানালিতে গাদা প্রচুর দোকান আছে, প্রচুর রেন্টে পাওয়া যায়, প্রচুর বাইকের দোকান আছে। তো রেন্ট নিয়ে এলেই হচ্ছে, কোনো ব্যাপার না, এত সহজ জিনিস দেখে যা বুঝলাম। আমরা ভবিষ্যতে যার হাইট 5 ফুট সেও আসতে পারে, যার হাইট 8 ফুট সেও আসতে পারে বড় বড় বাইক নিয়ে। আমরাও তাহলে ভবিষ্যতে ইচ্ছে আছে কখনো বাইক নিয়ে আসবো। এলেই হচ্ছে। এই মিষ্টিটা আমি মানালিতেও প্রচুর দেখেছিলাম, ওর খুব পছন্দ হয়েছিল বলে ওকে এই মিষ্টিটা কিনে দেওয়া হয়েছে। আর এছাড়া চা, টুকটাক ভুট্টা, এই সমস্ত কিছু আছে। আমরা একটা করে চাও নিলাম, আর এখানে ওয়াশরুমও আছে। আমরা অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে ঢুকছি এবং বেরোবো নর্থ পোর্টালের দিকে। ঢুকছি অটল টানেলে। মানালি থেকে লে যাওয়ার রাস্তা আগে ছিল রোটাং হয়ে, কিন্তু সেই রাস্তা প্রায়ই বরফের জন্য বন্ধ হয়ে যেত। আর তাছাড়া এই রাস্তায় দূরত্ব অনেক বেশি। অটল টানেল এই রাস্তার দূরত্ব প্রায় 71 কিলোমিটার সংকুচিত করেছে। নিরাপত্তার দিক থেকেও এই টানেল অতুলনীয়। 500 মিটার অন্তরই রয়েছে এমার্জেন্সি এক্সিট। যখন টানেলের মধ্যে দিয়ে পেট্রোল বা ডিজেলের গাড়ি যায়, সামনে এবং পেছনে দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে। সেই সময় বন্ধ করে দেওয়া হয় টানেলের মধ্যে দিয়ে অন্যান্য যানবাহন চলাচল। ভারতে ইন্টারস্টেট যোগাযোগ ব্যবস্থায় এ এক অতুলনীয় সৃষ্টি। আর হবে নাই বা কেন, এর পেছনে আছে বর্ডার রোড অর্গানাইজেশন বা ব্রো। ভারতীয় সেনা তথা ব্রোকে জানাই সশ্রদ্ধ প্রণাম। দেখতে দেখতেই পেরিয়ে গেলাম 9 কিলোমিটার লম্বা অটল টানেল, পৌঁছে গেলাম এর নর্থ পোর্টালে। এখন যাচ্ছি চন্দ্রা নদীর ওপর দিয়ে। এই ব্রিজের শেষ প্রান্তেই বাঁ দিকে চলে গেলে লাউল ভ্যালি, আর ডান দিকে গেলে স্পিতি। আমরা বাঁ দিকের রাস্তা অর্থাৎ লাউলের পথ ধরলাম। লাউল ভ্যালি ঢুকতেই প্রকৃতির রূপ যেন হঠাৎ করে বদলে গেল।
এখানের পাহাড় রুক্ষ, শুষ্ক, সবুজের লেশ মাত্র নেই। পাশ দিয়ে বয়ে চলা চন্দ্রা নদী যেন জীবনের প্রতিমূর্তি। এই প্রকৃতির রূপের বর্ণনার সঠিক ভাষা আমার জানা নেই। এত নীল আকাশ আগে দেখেছি বলে মনে পড়ে না। আর সেই নীল আকাশের ওপর হলুদ পাতার আলপনা, যেন কোনো বিদেশি ছবির ব্যাকড্রপ। শুধুমাত্র একটাই শব্দ মুখ থেকে বেরিয়ে আসে, অপূর্ব। আরও এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য জিসপার পথে। যতই এগিয়ে চলেছি পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। অনেকটা বেলা হয়ে গেছিল, দুপুরের খাওয়াও হয়নি, তাই লাঞ্চ করতে একটা জায়গায় দাঁড়ালাম। জিসপা যাওয়ার পথে এখন প্রায় 2:30 বাজে। একটা জায়গায় লাঞ্চ করতে দাঁড়ালাম আমরা। হ্যাঁ, একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে টান্ডি। এই হিমালয়ান ধাবাতে আজকে আমরা লাঞ্চ করব। চর্মচক্ষে দেখতে পাচ্ছি, সেটা ক্যামেরায় ধরা সম্ভব নয়। ওই যে দূরের পাহাড়টা, তার উপরে বরফে ভর্তি, আর তার উপরে রোদ পড়ে ঠিক মনে হচ্ছে যেন সাদা একটা সিল্কের শাড়ি বেছানো আছে, এত সুন্দর। এখানে বাইকাররাও আসছে, খাওয়া দাওয়া করছে। এখানে এই আমাদের লাঞ্চ চলে এসছে। 2টো রাজমা চাল আছে আর একটা কারি চাওয়াল আছে, সেই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। খাবারের স্বাদ যেমনই হোক, এতটা উচ্চতায় ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খিদের মুখে আমাদের অমৃত সমানে লেগেছিল। এতক্ষণ আমাদের রাস্তার পাশেই সঙ্গ দিচ্ছিল চন্দ্রা নদী। টান্ডিতে চন্দ্রা ভাগার সাথে মিলিত হয়ে নাম নেয় চন্দ্রভাগা। তারপর চেনাব নাম নিয়ে পাকিস্তানের দিকে বয়ে গেছে। এদিক থেকে বয়ে আসছে চন্দ্র নদী, আর ওই দিক থেকে আসছে, ওটা হচ্ছে ভাগা নদী। আর এইখানটায় হচ্ছে এদের সঙ্গম। এই জন্য 2টো নদীকে একসাথে সঙ্গম করে সেটাকে বলা হচ্ছে চন্দ্রভাগা নদী। এই হলো চন্দ্র আর ভাগা নদী লাউলের। সূর্য যখন প্রায় পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে, আমরা পৌঁছে গেলাম জিসপা। আমাদের আজকের রাত্রিযাপন ছিল জিসপার রোলিং স্টোন হোমস্টেতে। এটা এই হোমস্টে বা হোটেলের রুম, ডাবল বেডের একটা রুম আছে, আর পুরোটাই কাঠের। হ্যাঁ, বেশ ভালো গরমের ব্যবস্থা করার জন্যই এটা রয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে একটা ব্যালকনি আছে। হ্যাঁ, এই ব্যালকনিটা রেলিং নেই যদিও, কিন্তু তার বাইরে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। এই হচ্ছে রোলিং স্টোন হোমস্টের রুম, ডবল বেডেড রুম। আমি বারান্দাটা দেখালাম, আর এই জানলা দিয়ে এই একদম সামনে নদী এবং এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এখানে একটা কাবার্ড আছে, তার সংলগ্ন আয়না, আর এখানে হচ্ছে তার বাথরুম, গিজার টিজার সব আছে, সুন্দর। জিসপাতে এখন মোটামুটি কত হবে, 7-8 ডিগ্রি চলছে টেম্পারেচার। এটা দিচ্ছে, সেটা তো মানুষ মরে যাবে। অনেক পতাকাগুলো দেখলেই বুঝে যাচ্ছে এই পথ, হ্যাঁ, রোদ দেখে, রৌদ্র ঝলমল দেখে এর মোটামুটি টেম্পারেচার আন্দাজ করা কিন্তু অসম্ভব ব্যাপার। আর ওই যে দূরের পাহাড়ের মাথায় বরফ, আর এই যে প্রচন্ড হাওয়া চলছে, পতাকাগুলো দেখলেই তার প্রমাণ। আমরা 1 কাপ করে চা নিয়ে বসে গেছি। হ্যাঁ, এতটা ঠান্ডা লাগছে, সবার জ্যাকেট টুপি সব চাপিয়ে নিতে হয়েছে। এখনো গ্লাভসটা পরিনি, তবে সূর্য ডুবলে গ্লাভসটাও লাগবে। এই যে আমাদের হোটেল, দূরে দেখা যাচ্ছে যে হলুদ হলুদ রঙের বিল্ডিংটা, সেটা হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যাওয়া যায়, তাহলেই চলে যাবে লাদাখ। আর এই থেকে
নেমে যাচ্ছি নদীতে। এই রাস্তা ধরে আমরা নিচে নামলেই পৌঁছে যাব নদী। এই যে নদীর চর, এটা যে নদীর চরে হেঁটে চলেছি, সেখানে বালি, সাদা বালি, মানে পুরো মিহি আটার মতো বালি। আমাদের ওখানে যেমন নদীতে দানা দানা বালি থাকে না, এরকম নয়, এখানে পুরো সেই মনে হচ্ছে যেন সাদা আটা ময়দা ছড়ানো আছে চতুর্দিকে। জিসপাতে অপূর্ব সুন্দর ভাগা নদী। এই ভাগা নদী দক্ষিণে বয়ে গেছে এবং টান্ডিতে মিলিত হয়েছে চন্দ্রা নদীর সাথে, যেটা আপনারা একটু আগেই দেখলেন। আচ্ছা, এটা অপূর্ব একটা সুন্দর জায়গা জিসপা, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, আমরা এখন অলরেডি অক্টোবরের প্রায় শেষের দিকেই বলা যেতে পারে। আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেক ধাবা যেগুলো আছে, এবারে তারা 5 তারিখ ওঠাতে শুরু করেছে। মানে মোটামুটি নভেম্বর থেকে এখানে বরফ পড়তে শুরু করবে, আর বরফ পড়া শুরু হলে তাদের যে কনস্ট্রাকশনগুলো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে রাস্তাঘাটও তখন বন্ধ হয়ে যাবে। কারণ তো ওই সময়টা কিন্তু এখানে অফ সিজন। এখানে সিজন আমরা যেটা জানতে পারলাম, মোটামুটি মে মাস থেকে এখানে সিজন তৈরি হয়। সিজনে এখানে খুব ভিড় হয়, বরফ ভালোভাবে পাওয়া যায়, সেসব এনজয়েবল হয়, কিন্তু ঠান্ডাটাও ভালো থাকে। সেই জন্য এখানটা যারা প্ল্যান করবেন অবশ্যই ভালো মতো শীত পোশাক নিয়ে আসবেন, না হলে কিন্তু মানালি থেকে আপনাকে শীতের পোশাকগুলো সব ভাড়া করতে হবে, আর সেই ক্ষেত্রে মানালি হয়েই আপনাকে ব্যাক করতে হবে। পুরো জিসপা অঞ্চলটা দেখা যাচ্ছে, যেখানে প্রচুর হোটেল, হোমস্টে ইত্যাদি হয়েছে। আর ওই যে দূরে চরের ওপর ওগুলো ক্যাম্পেও থাকার ব্যবস্থা আছে। এখানে প্রচুর বাইকার্স আসছে, যারা মানালি থেকে বাইক নিয়ে এখানে আসছে, তারা এখানে অনেকেই স্টে করছে ওই ক্যাম্পগুলোতে। একদম রিভার ব্যাঙ্কের ওপরে ক্যাম্পগুলো রয়েছে। আর এই যে রাস্তাটা হয়ে আমরা মানালি থেকে এলাম, সেই রাস্তাটাই জিসপার ওপর দিয়ে একেবারে সোজা চলে গেছে লাদাখ অবধি। আমি না ভয়ঙ্কর শীত কাতুরে, কিন্তু আমি একটা মারাত্মক কাজ করতে যাচ্ছি। ওই জলটাতে একবার হাত দিতে যাচ্ছি, জানি না পা পিছলে পড়তে পারি, কিন্তু হ্যাঁ পুরো প্রথমটা ডুবালে কিছু বোঝা যাচ্ছে না। হাওয়াটা লাগুক, উঠে এসে হাওয়াটা লাগুক। আরও বেশ কিছুটা সময় নদীর ধারে ঠান্ডা এবং প্রকৃতি দুটোকেই উপভোগ করে সন্ধে নামার মুখে হোমস্টেতে ফিরে এলাম। এখন রাত্রি 8:30 বাজে। পাহাড়ে যেমন যথারীতি খুব তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে হয়, আমরাও তাই চলে এসেছি ডিনার করতে। আমার ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ লেপের তলায় ঢুকেছিলাম, তারপরে নিচে যখন নেমে এসেছি একদম কাঁপুনি দিচ্ছে, আর তেমনি হাওয়া চলছে। মানে এই পতাকাগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে কীরকম হাওয়া চলছে। ও এনাদের হচ্ছে এটা ডাইনিং হল, এই ডিনার দেওয়ার জন্য সব প্রস্তুতি চলছে। খাবার চলে এসছে, এটা ডাল আছে, এটা পনির, মটর পনির, আর একটা সবজি, স্যালাড, রুটি, বেশ সাজানো গোছানো খাবার দাবার। আজকের গল্পটা এখানেই শেষ করব। পরের দিন আমরা গেছিলাম 4850 মিটার উচ্চতায় বারালাচা পাস। ঘুরে দেখেছিলাম সুরজ তাল, দীপক তাল। জীবনে প্রথমবার জিপলাইনিংয়ের অভিজ্ঞতা। সে সব গল্প থাকবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।